সংসারের শত কাজের মাঝেও প্রত্যেকটা কাজকে কিভাবে আমি পারফেক্টভাবে গুছিয়ে করি সেই সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। ঘুম থেকে ওঠার পর তার আবার 1 কাপ চা না হলে কিন্তু তার নাকি দিনই শুরু হয় না। তাই প্রথমে 1 কাপ চা বানিয়ে দিলাম, তো তার দিন শুরু হয়ে গেল। তবে আমার দিন শুরু হতে কিন্তু 1 কাপ চাও লাগে না, 1 কাপ জল হলেই আমার জন্য যথেষ্ট। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। রুমানা আমার কাছে জানতে চেয়েছে যে আমরা ভাই বোন বা আমার বাপের বাড়ির সম্পর্কে কিছু আমি যেন বলি। তো রুমানা আমার তো নতুন বন্ধু, তাই ও হয়তো জানে না, এর আগে আমি বলেছি, আমার পুরনো বন্ধুরা জানে, তবু রুমানার জন্য আমি আর একবার বলছি। আমি একমাত্রই মেয়ে, আর আমার বাবা মারা গেছে বেশ অনেক বছর হয়েছে। যখন আমি প্রথম কৃষ্ণনগরে আসি রাজস্থান থেকে, সেটা হচ্ছে 2009 সালে, আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে তার 1 বছর, 2010 সালে কিন্তু আমার বাবা মারা যায়। আজ প্রায় কিন্তু 16 বছর হয়েছে আমার বাবা মারা গেছে। আমার বাবা হাই ব্লাড সুগার পেশেন্ট ছিলেন। যখন আমি এই 7-8 এরকম পড়ি হয়তো, তখন আমার বাবার ব্লাড সুগার ধরা পড়ে। তো সেই সময় না ধরা পড়েছিল আমার বাবার কিন্তু ভীষণ আজবভাবে, হঠাৎ করে পায়ের শিরা পেশিতে টান পড়েছিল। তখন এই কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে আমরা আসতাম। আমার বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপের ওখানে, যে স্বরূপগঞ্জ বলে জায়গা আছে সেখানে। তো ওখানকার লোকরা সমস্ত কিছুই কিন্তু কৃষ্ণনগরে প্রথম দেখায়। ডক্টর, নাম করা ডক্টরই তখন ছিল তরুণজিৎ দত্ত রায়, হাড়ের অর্থোপেডিক। তো উনি কিন্তু জানেন তো বলেছিল আমার বাবাকে যে আমার বাবার পাটা কেটে নাকি বাদ দিতে হবে। এত বড় ডাক্তার তো এরকম বলেছিল। যাই হোক, পা ব্যথা থেকে তো পা কেটে বাদ দেওয়া যায় না। অনেক ডক্টর দেখানো হলো, তারপর পাড়ারই এক হোমিওপ্যাথিক ডক্টর বললেন যে হয়তো সুগার আসতে পারে। তখন ওই হোমিওপ্যাথিক ডক্টর বললেন যে ব্লাড টেস্ট করা হোক, দেখা যাক যে কী রিপোর্ট আসে। তো রিপোর্টে দেখা যায় যে আমার বাবার হাই ব্লাড সুগার ধরা পড়ে। আর সেই থেকেই সিমটম, সুগার হওয়ার আগে কিন্তু এক একজনের শরীরে এক এক রকম সিমটম হয়। তারপর বাবা ওই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার পরপর কিন্তু আস্তে আস্তে পাটা ঠিক হয়। কিন্তু সুগার তো আর শরীর থেকে যায় না, একবার শরীরে আসলে পরে, আর হাই রেঞ্জে ধরা পড়েছে। বাবা ওরকমই ওষুধ খাচ্ছিল, তার সাথে সাথে কম বয়স ছিল বাবার তখন, তো বাবা মিষ্টি জাতীয় খাবার কিন্তু খেয়ে ফেলতো। তো সেই কারণে ব্লাডটা যে ব্লাডের সুগারটা সেই লেভেলটা কখনোই কন্ট্রোলে থাকতো না। লাস্ট মুহূর্তে যখন বাবার আমার বিয়ে দেয়, সেই মুহূর্তে প্রচণ্ড বাড়াবাড়ি তড়িঘড়ি কিন্তু আমার বিয়ে হয়েছিল। কারণ আমার বাবার অসুস্থতার কারণেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল, যে হঠাৎ যখন তখন যদি কিছু একটা হয়। আর তোমাদেরকে বলেছিও, আমার বিয়ের বউ ভাতের পরের দিন আমার বাবা হসপিটালে ভর্তি হয়েছিল, মরণাপন্ন। সেই মুখ থেকে বাবা বেঁচে আসলো। তারপরে যাই হোক কয়েক বছর থাকলো, তারপরে আমার মেয়ে হলো। আমার মেয়ে যখন এই কৃষ্ণনগরে আমি প্রথম আসি, স্কুলে ভর্তি করি, তখন আমি তো ভাড়া বাড়িতে ছিলাম। তখন ওখানে আমার বাবা খুব কমই আমার বাবা আসতো, তো এসেছিলো ওখানে। আর জানো তো, যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম আমার বাবা খুব কষ্ট পেত ওটা দেখে, যে আমার তো শ্বশুরবাড়ি আছে, বড় বাড়ি ওখানে। আর আমার বাবার বাড়িটাও মোটামুটি খারাপ না, আমার এই বাড়ির থেকে তো বড় আছে জায়গা, জমিটা জায়গাটা বড় অনেকটা। তো খুব কষ্ট পেত, বলতো যে লোকের বাড়িতে তুই থাকিস। তো না, ভীষণই কষ্ট পেত, যে সেই সুখটা কোনোদিন বাবাকে দিতে পারিনি। আজ বাবা নেই, বাবা মারা গেছে যে বছর, তার পরের বছরে কিন্তু এই জায়গাটা কিনি আমরা, জানো তো। আজ আমার বাবা যদি থাকতো না, ভীষণ খুশি হতো, যে বলতো আমার মেয়ের বাড়ি, সবার মেয়ের বাড়ি বলতে পারতো। কিন্তু আমি মেয়ে ভর্তির কারণেই শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসেছিলাম। তো আমার বাবার কিন্তু এই যে ভাড়া বাড়ি থাকাটা, এটা একটা যেন কোথায় বাবার কষ্টটা থাকতো। মাঝে সাঝে বলতো, খুব তো বলতো না, পুরুষ মানুষ তো। কিন্তু আজ ভীষণ মিস করি, একবার যদি বাবাকে দেখাতে পারতাম যে বাবা তোমার মেয়ে আজ কোথায় থাকে, তুমি একবার দেখো। যাই হোক, সেটা তো কপালে। তো বাবার কথা বলতে গিয়ে কিন্তু আমার মুখ চোখ আমার কথা ভারী হয়ে যাচ্ছে, গলার আওয়াজটা। যাই হোক বন্ধুরা, ওই ভাড়া বাড়িতে বাবা এসে কখনো সখনো হয়তো 1 দিন রাত কি 2 দিন রাত এরকম ছিল। আর তখন না আমার মেয়ের সাথে ভীষণ খেলা করতো, দাদু নাতনি। আর মেয়ের ঘরের নাতনির তো বুঝতেই পারছো, তার অনেক অনেক আদর। তো মেয়ে না খুব আমার বাবাকে পাউডার দিয়ে সারা মুখ সাজিয়ে ভূত বানিয়ে রাখতো, আর বলতো দাদু তুমি হচ্ছে আমার স্টুডেন্ট। সে বছর আমার মেয়ে প্রথম স্কুলে ভর্তি হয়, স্কুলে যা যা হতো সেগুলোই কিন্তু ও আমার বাবার সাথে করতো। আর বন্ধুরা, আমার নাইটিটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে ফিতেটা খুলে গেছে না, আমি কিন্তু খেয়াল করিনি, এখন এডিট করতে এসে আমি দেখছি যে ওই জায়গাটা কিন্তু সেলাইটা খোলা। যাই হোক, ইগনোর করো, আমি এটাকে সেলাই করে নেবো, এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে না, কারণ পুরো ভিডিওটা জুড়েই কিন্তু ওই
ফাঁকা যে জায়গাটা সেলাই খোলাটা দেখা যাচ্ছে। আমি যদি ডিলিট করি তো পুরো ভিডিওটাই ডিলিট হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা আমি দিলাম। আর আমার বাবা তো খেলা করতো আমার মেয়ের সাথে, তো এইরকমই একটা সন্ধেবেলা খেলা করতে করতে আমার বাবা না খাটে বসতে গিয়ে, আমার যে বিয়ের খাটটা তোমরা দেখেছিলে আগে আমার ঘরে ছিল, এই খাটটা ওই ভাড়া বাড়িতে ঘটেছিল ঘটনাটা। তো একদম সাইডে বাবা মনে হয় বুঝতে পারেনি, বসতে গিয়ে পড়ে গেছিলো নিচে। আর খাটটা খুব নিচুই ছিল, যেমন এই ঘরে খাটটা নিচু, কিন্তু বাবা যেহেতু সুগার ছিল না, হাই সুগার, সেই সুগার থেকে তো আস্তে আস্তে সমস্ত কিছু খারাপ করে দেয়। তো বাবার কী হয়েছিল, ওই কোমরের যে হাড়, সেই হাড় কিন্তু মানে স্পাইনাল কর্ডের হাড়ে গিয়ে বাবার ওখানটার মধ্যে জয়েন্টটা খুলে যায়। তো বুঝতে পারিনি ওই রাতটুকু, যাক বাবা অনেক যন্ত্রণা কষ্ট মানে সহ্য করেছিল। পরের দিন ভালো ডক্টরকে আমরা নিয়ে যাই। প্রথম দিন অতটা ব্যথা হয়নি, পরের দিন ব্যথা হয়েছিল খুব। তারপর ওখানে এক্সরেতে ধরা পড়ে যে বাবার ওরকম স্পাইনাল কর্ডের হাড় সরে গেছে। তো ওখানে তো অপারেশন হবে না, ওখানের মধ্যে ট্যাকশান দিয়ে রাখা, ওটা হচ্ছে প্রায় 2 মাস না 3 মাসের এরকম বাবাকে দিয়েছিল। আর বন্ধুরা সমস্ত কাজ সেরে দেখো আবার দুজনে মিলে বেরোচ্ছি। একটু টুকিটাকি কিছু জিনিস আছে, সেগুলোই কিন্তু এখন আনতে যাচ্ছে। তারপর বাবাকে না বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই প্লাস্টার কোমরে যেরকম হয় আর কি, সেই রকম প্লাস্টার একটা করে দিয়ে বলেছে যে এখন রাখতে হবে। এবার বেডেই বুঝতে পেরেছে সমস্ত কিছু। তো বাবাকে ওইভাবে বাড়িতে রাখা হয়েছিল, আর যাই হোক লোকজন ছিল তারা দেখাশোনা করতো, দিয়ে সেইভাবে বাবা থাকলো। আর ওই যে বাবা বিছানায় পড়ে গেল, তারপর কিন্তু বাবা মানে হয়েছিল সুস্থ, একটু হাঁটাচলাও করতে পেরেছিল। যা বলে না মৃত্যুর আগে ঠিক হয়ে যায়, বাবা মৃত্যুর আগে দিয়ে কিন্তু নিজে নিজেই হাঁটাচলা করতে পারছিল। কিন্তু আমার বাবার কাজ একদম বন্ধ হয়ে যায়। আমার বাবার কিন্তু নিউজ পেপারের বিজনেস, সেই বিজনেস কিন্তু একদম বাবার, কারণ বাবা তো যেতে পারছে না, লোক দিয়ে করায়। তো লোক দিয়ে করালে তো আর সেই জিনিসটা ভালো হয় না। নিজে করা থাকা, মুখে মুখে বলা, বাবা কিন্তু আর যেতে পারেনি। তারপরে বাবার কাজটা পুরো বন্ধ হয়ে যায়, মানে লোকের উপর নির্ভর হয়ে যায় আর কি। টুকটাক কয়েকটা জিনিস আমি নিয়ে এসেছি বন্ধুরা, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। রান্না কিছু করে রেখেছিলাম, আর এই 2 টুকরো মাছই কিন্তু বেঁচে ছিল। সে কারণে এই 2টো মাছকে কী করছি বলো তো, শুধু ভাজা করে নিচ্ছি গরম গরম, আর কিছু বানালাম না। আর তখন তো দেখলেই যে রান্না করে রেখে গেছিলাম, কী কী রান্না করেছি বন্ধুরা। আর এই যে মাছ ভাজা দেখছে, এর সাথে হচ্ছে আলু ভাজা সকালে পরোটার সাথে হয়েছিল সেটা, আর এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট তোমরা আগেই দেখেছো, আর এই হচ্ছে ভেজ ডাল। অনেক দিন পর একটু ভেজ ডাল বানালাম। অল্প কাজু আর কিন্তু অল্প কিশমিশ আমি দিয়েছি, আমার ভালো লাগে এই দুটো একটুখানি দিলে পরে। যাই হোক গরম গরম ভাত বন্ধুরা খেয়ে নিচ্ছে এখন। মাঝে মাঝে হালকা পাতলা খাবার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এখন এসছি প্রায় সন্ধ্যের আগে আগে সময়, যেটা বলছিলাম বন্ধুরা। দিয়ে বাবা ঠিক হওয়ার আগের মুহূর্তটা ভালো হলো। হঠাৎ তখন হচ্ছে আমার মেয়ের 1 বছর, মানে লোয়ার ক্লাসের ফাইনাল এক্সাম হয়ে গেছে। আমি গিয়েছি বাবার কাছে, তখন তো ভাড়া বাড়ি থাকতাম, তখন কিন্তু আমি ঘন ঘন যেতে পারতাম বাবার বাড়িতে, গিয়ে 1 দিন 2 দিন কিন্তু আমি থাকতেও পারতাম। এখন তো আর গিয়ে থাকতে পারি না। তো সেই মুহূর্তে ভালো বাবা, তখন কিন্তু মরে যাওয়ার মতন কিচ্ছু নেই। হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়া হলো, আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, আগে দিয়ে দিয়েছে মা, বাবাকে খাইয়ে দিয়েছে। সেদিনকে বাবার শরীরটা একটু এমনি খারাপ ছিল, তবে মরে যাওয়ার মতো নয়। মা আগে খাইয়ে দিল বাবাকে, তারপরে আমার মেয়ে খেয়েছে। এবার আমি আর আমার মা খেতে বসেছি, মানে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, মায়েরও হওয়ার মুখে। সেই মুহূর্তে বাবা ডাকছে, তো মা বললো তোর খাওয়া হয়ে গেছে, তুই যা, আমি হাতটা ধুয়ে থালা বাসনগুলো গুটিয়ে রেখে আমি আসছি। তো আমি যখন বাবার কাছে গিয়েছি, বাবা তখন বলছে না, মানে নিঃশ্বাস নিতে বাবার কষ্ট হচ্ছে। মানে মৃত্যু কাকে বলে, আমি পুরো মৃত্যুটা চোখের সামনে আমার বাবার দেখলাম। আমার বাবার কোনো দিন শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল না, ঠান্ডার ধাঁচ আমার, কিন্তু আমার বাবার কোনো দিনও নেই, বা আমার মায়েরও কিন্তু নেই। তো বলছে কি আমাকে আমার বাবা, ইনহেলার দে মামনি, আমাকে ইনহেলার দে, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, এটা দিলে পরে আমার মানে নিঃশ্বাসটা নিতে সুবিধে হবে। তো আমি বলছি বাবু তোমার তো কখনো ঠান্ডা লাগেনি, আমি না বাবাকে বাবু বলে ডাকতাম, তো তোমার কি এখন কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। তো বুঝতে পারছি না। যাই হোক মা তাড়াতাড়ি হাতটা ধুয়ে আসলো, ইনহেলার তো নেই বাড়িতে, কারণ কারো তো ওটা ব্যবহারই হয় না। দিয়ে আমাদের একটা বাড়ি পরে আমার কাকা বাড়ি, তো মা না গিয়েছে আমার কাকাদেরকে ডাকতে, যেরকম করছে শরীর, কেন হঠাৎ করে মানে একটা যেন অন্য রকম লাগছে বাবাকে দেখতে সেদিন। তো আমি কিন্তু বাবার কাছেই বসে আছি, আর আমি বাবাকে ধরে খুব কান্না করছি। আর আমার বাবা আমাকে বলছে আমার হাতটা ধরে যে মামনি কাঁদিস না তুই, কারো না চিরকাল মা বাবা বাঁচে না, তো আমার এখন সময় হয়ে গেছে। বিশ্বাস করো আমি না তখন বলছি না বাবু তুমি এই কথাটা বলবে না, এটা হতে পারে না, তোমাকে এক্ষুনি আমরা মানে হসপিটালে নিয়ে যাব। দিয়ে কাকাকে ডাকতে গেছে,
দিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে যে নিয়ে যাবে। আর আমার মা তো কাকার বাড়িতে হন্যি হয়ে খুঁজতে গেছে। গেটের কাছে যখন আমার বাপের বাড়ির যে গেট, সেই গেটের কাছে মা এসছে, আমি জোরে চিৎকার করে উঠেছি, মানে আমার মাকে ডাকছি, কারণ আমার বাবার শেষ নিঃশ্বাস, মানে চোখ বন্ধ হয়ে গেল আর একটা জোরে দীর্ঘ নিঃশ্বাস নিল একদম আমার হাতের ওপরে। আমি না তখনও বিশ্বাস করতে পারছি না যে বাবা নেই। আর মা দৌড়ে এসছে, আর আমাদের একদম তোমরা দেখেছো মায়ের বাড়ি দিয়ে রাস্তার মানে গেটটা খুললেই কিন্তু ডান হাতে একটা ঠাকুর ঘর আছে। মায়েরও মন কি হলো, সাথে সাথে না নিয়ে এসছে গঙ্গা জল। তো এনে আমার বাবার মুখে দিল, আমি দিলাম, মা দিল। আমার বাবা কিন্তু চোখটা বন্ধ করে নিল। মানে একদম বলতে গেলে ভালো মানুষই সে ছিল, সে কিন্তু এইভাবে চোখের ওপর দিয়ে আমার হাতের উপরে চলে গেল। তো এরকম ভাগ্য না দুর্ভাগ্য কি বলবো জানি না, যে বাবাকে নিজের হাতে চলে যেতে দেখলাম। তো সেই দিনটা বললে না আজও আমার গায়ে কাটা কাটা দিয়ে ওঠে, যে আমার বাবা কীভাবে সজ্ঞানে বলতে বলতে চলে গেল। তো এই হলো আমার বাপের বাড়ির ঘটনা। এখন মা বেঁচে আছে, তোমরা দেখতেই পাও বন্ধুরা, আত্মীয় স্বজন সমস্ত আছে আমাদের। তো এইভাবেই আমার হচ্ছে বাপের বাড়ির আমার পরিচয়। যাই হোক বন্ধুরা, আমি এই লাস্ট বারই বললাম, আর বলবো না। এই কথাটা বললে না আমার মানে বুকটা যেন কেমন হয়ে যায়, আমার গলাটা শুকিয়ে যায়। তো আমি অন্য কথায় যাই। আর এখন কি করলাম বলো তো, ওর বাবাকে কিন্তু আমি মটরশুঁটি বাছতে দিয়ে এসেছি। 4 কিলো মটরশুঁটি কিনেছি, অনেক কম দামে জানো বন্ধুরা, 25 টাকা কিলো করে কিনেছি 4 কিলো। তো এবার তো সেগুলোকে স্টোর করে রাখবো, তোমাদের সাথে হালকা করে একদিন আমি শেয়ার করব। তো আমি ওর বাবাকে বললাম যে তুমি ওগুলো বাছতে থাকো, আর নয় আমি আসছি পরে তোমাকে হেল্প করতে, তার আগে একটু গুছিয়ে আনি, মানে গুছিয়ে রাখি এই জামা কাপড়গুলো। ওর বাবা না ছাদ থেকে ভাঁজ করে এনেছে, 2-1টা ঠিকঠাকই ভাঁজ করেছে, আর দেখলাম যে কতগুলো না উল্টোপাল্টাভাবে ভাঁজ করে রেখেছে। সেগুলোকে আমি আবার কিন্তু দেখো সোজা করে ঠিকঠাক মানে ভাঁজ করে আবার রেখে দেবো আলমারির মধ্যে। সারাদিনের সমস্ত কাজ তো আমরা গুছিয়ে করবই, তবে যদি সময় না পাও, যেরকম আমি যখন তখন বেরিয়ে যাই বাড়ি থেকে, ঠিক সারাদিনের কাজগুলো কিন্তু গুছিয়ে নিই সময় বার করে। তো এইভাবেই তোমরা করো, ঘোরাও হবে, ফেরাও হবে, আবার সংসারের সমস্ত কাজগুলোও কিন্তু হয়ে যাবে। মানে সারাদিনের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করা নিয়েই কথা আমার মনে হয়। হাসি খুশি থেকে সংসারে সব আনন্দ উপভোগ করার পর কিন্তু কাজগুলো করব আমরা। আর এই দেখো, দেখেছো কত মটরশুঁটি, সে কিন্তু মানে বেছেই নিয়েছে অনেক। আমি বলছি যে আমি হেল্প করবো, বলছে না আর করতে হবে না, মানে সব ক্রেডিট ও নেবে, মানে আর এই কয়েকটা আছে তো ওইগুলো করে নিয়ে। তো আমি ওকে হেল্প করিনি, আমি কিন্তু একটা বালতি দিয়ে গেছিলাম চেয়ারের উপরে, যাতে ওকে ঝুঁকে ঝুঁকে না ফেলতে হয়। দেখেছো আমি কিন্তু ওর অনেক কেয়ার করি, বালতির তলায় একটা কাপড় দিয়ে দিয়েছি। তো দেখো বেছে নিয়েছে, আর বলছে ওগুলো হচ্ছে একদম কচি, ওই একদম কচিগুলো দেবো না, একদম কচিগুলো সবজির মধ্যে দিয়ে দেবে, আর এগুলোকে স্টোর করবে। একটু মানে দানা বাড়তি হলে কিন্তু সেগুলো স্টোর করতে ভালো হয়। আর এই দেখো এখানে এনেছি কমলা লেবু, এই দেখো 3টে বেগুন, এখানে হচ্ছে টমাটার, একটা সর্ষে শাক আর বেতো শাক, প্রচুর মানে শাক নিয়ে এসেছি। আর এই দেখো কিন্তু বেছে বুছে রেখে দিয়েছে, এটাকে কালকে করব। আর এখন আমি সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করে নিচ্ছি। দেখো বন্ধুরা, সকালে সময় পাইনি তাতে কি হয়েছে, আমি কিন্তু রাতেই করে নিচ্ছি। কাজ করা নিয়ে কথা তোমাদের আগেই বললাম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার সামনে মানে একদম সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু গুছিয়ে পারফেক্ট করার চেষ্টা করি। আর বন্ধুরা, তোমরা তো আমাকে সবাই ভালোবাসো, তোমরা আমাকে অনেকেই অনেক কিছু রিকোয়েস্ট করো। তো আমি তো সবসময় সব কিছু রাখতে পারি না, বা হয়তো আমি করতে পারি না। আমাকে শ্রাবণী কত দিন আগে বলেছে যে দিদিভাই তুমি ওই ক্যাবিনেটগুলো দেখিও, আমি তো অর্গানাইজ করতে পারিনি ঠিক করে, মানে ভিডিও বানাতে পারিনি। তো তোমরা তো একটুও রাগ হওনি, শ্রাবণীও কিন্তু আমার উপরে রাগ করেনি। হ্যাঁ আমাকে বলেছে, আমিও বলেছি দেখাবো, কিন্তু সময় পাইনি, বা ওগুলো একটু করতে গেলে তো সময়ের ব্যাপার থাকে। আর এই 2 মাস ধরে দেখছোই যে আমার হাজব্যান্ড মেয়ে সবাই আছে, তো সবাই থাকলে না আমি একটু কুঁড়ে হয়ে যাই, করতে চাই না, একটু গল্প গুজব আনন্দ করতে চাই। তো সেই কারণে ওই কাজগুলো ঠিকঠাকভাবে কিন্তু আমি করতে পারছি না বলে তোমাদের দেখাচ্ছি না। কিন্তু কালকে আমাকে একজনা, মানে ও আমার থেকে অনেকই ছোটো, আমার মেয়ের বয়সই হবে, ও আমার ওপরে অভিমান করেছে। ও আমাকে বলেছে যে বাথরুম ট্যুর দাও। তো বাথরুম ট্যুর ও আমাকে বলেছে কয়েকদিন ধরেই, তো আমি দেবো বাথরুম ট্যুর। তো একটু টাইম লাগবে, সেটাও আমি ওকে বলেছি যে তোমাদের কাকু যাক, তারপরে আমি আমার মতন করে সুন্দর করে আমি একটা গুছিয়ে দেবো তোমাদেরকে, মানে এই ব্লগটা।
বাথরুম ট্যুরের। তো ও কিন্তু প্রথমে আমাকে অ্যাপ্রিসিয়েটই করলো, বললো আচ্ছা ঠিক আছে তুমি দিও। তো হঠাৎ করে কালকে আমি জানি না কেন ও আমাকে লিখেছে যে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিতে বাধ্য হলাম। তো ও হয়তো আমার উপরে অভিমান করেছে, তার জন্য আমাকে লিখেছে যে প্রথমে লিখলো তোমাকে লাইকও করি না আর তোমার মানে কী যেন আমাকে কমেন্টসও করি না, হ্যাঁ এটা বলেছে আমাকে। আচ্ছা আমি বুঝলাম অভিমান হয়েছে বলেছে। তারপরে আরও অভিমান ওর বেশি, আমাকে বলল যে আমি তোমাকে আনসাবস্ক্রাইব করে দিতে বাধ্য হলাম। তো আমার ওপরে ও রাগ করেছে, অভিমান করেছে। যাই হোক, ও তো ছোটো, ওর ওপরে আমি রাগ করতে পারি না। রাগ করো না, আমাকে একটু সময় দিও তোমরা, আমি আমার সময় মতনই কিন্তু তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমি এই আমার বাথরুম ট্যুর ভিডিও। তবে অপেক্ষা করতে হবে একটু বন্ধুরা। আর এই দেখো ভাত গরম করে নিয়েছে আর বেগুন ভাজাও করেছে, সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা, তোমরা কেউ আমার উপরে মান অভিমান করো না, তোমরা সবাই আমাকে ভালোবাসো আর আমিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আর সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত কাজই কিন্তু গুছিয়ে আমি দেখো একদম পারফেক্টভাবে করলাম। তো আজকের মতন টাটা।